সুপ্রিয় শ্রোতা, গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন সৈয়দ মুজতবা আলী রচিত পঞ্চতন্ত্র বইটির ৭ম পর্ব। আমি ওয়ারা করিম, সাথে থাকুন। ঝাড়া ৪২ বছর মিশরে চাকরি করার পর ইংরেজ রাসেল পাশা খেতাবটি তিনি মিশরীয় সরকারের কাছ থেকে পান। রাসেল পাশা একখানি প্রামাণিক গ্রন্থ লিখেছেন। সাদ জগলুল পাশা থেকে আরম্ভ করে বহু বাঘ বহুত চিড়িয়ার সঙ্গে তার বিস্তর যোগাযোগের ফলে এই কেতাবখানি লেখা হয়েছে। এমনকি বেদেরাও এই বইয়ে বাদ পড়েনি। রাসেল পাশার মতে মিশরের বেদেরা নাকি আসলে ভারতীয়। শুধু তাই নয়, রাসেল পাশা পৃথিবীর আর সব পণ্ডিতদের সঙ্গে একমত হয়ে বলেছেন পৃথিবীর সব বেদেরই ভাষা নাকি আসলে ভারতীয়, তা সে ইউরোপীয় বেদেই হোক আর চীনে বেদেই হোক। পণ্ডিত নই, তাই চট করে বিশ্বাস করতে প্রবৃত্তি হয় না। ইউরোপীয় বেদেরা ভরসায় প্রায় ইংরেজের সামিল। সিংহলের বেদে ঘন শ্যাম, আচার ব্যবহারেও বিস্তর পার্থক্য, বহুত ফারাক। আরবি স্থানের বেদেরা কথায় কথায় ছোড়া বের করে। জার্মানির বেদেরা ঘুষি ওঁচায় বটে, কিন্তু শেষটায় বখেড়ার ফয়সালা হয় বিয়ারের বোতল টেনে। চীন দেশের বেদেরা নাকি রূপালী ঝর্ণা তলায় সোনালি চাঁদের দিকে তাকিয়ে চুক্কুস চুক্কুস করে সবুজ চা খায়। তবু আজ স্বীকার করি, গুণীরাই হক কথা বলেছেন। আমার বয়স তখন ২৫-২৬। আজ যেখানে জার্মানির রাজধানী, সেই সাদামাটা বন শহরে আমি তখন কলেজ যাই। ১১টার ঝোঁকে কলেজের পাশের ক্যাফেতে বসে এক পাত্র কফি খাই। ও সময়টায় বনের মতো আধা ঘুমন্ত পুরীর ক্যাফেতে খদ্দেরের ঝামেলা লাগে না। খদ্দের বলতে নিতান্ত আমারই মতো দু একটি কফি কাতর প্রাণী। সেদিনও তাই। আমি এক কোণে কফি সাঙ্ক করে উঠি করছি। এমন সময় অন্য কোণের কাউন্টারে আমার দিকে পেছন ফিরে দাঁড়ালো এসে এক বেদেনী। গোলাপি স্কার্ট, বেগুনি ব্লাউজ, লাল নীলে ডোরা কাটা স্কার্ফ, মিশকালো খোপা বাঁধা চুল। কেক আর কফির গুঁড়ো কিনতে এসেছে। সওদা শেষ হয়ে গেলে সে যখন ঘুরে দাঁড়ালো তখন হঠাৎ তার চোখ পড়ল আমার উপর। প্রথমটায় থ হয়ে তাকিয়ে রইল প্যাট প্যাট করে। তারপর কি এক বিজাতীয় ভাষায় চিৎকার করে সল্লাসে আমার দিকে এগিয়ে এলো। টেবিলের সামনে দাঁড়িয়ে উত্তেজনায় সর্বমুখ টমাটোর মতো লাল করে অনর্গল বকে যেতে লাগলো সেই জাবনিক ভাষায়। সে ভাষা আমার চেনা অচেনা কোনো ভাষারই চৌহদ্দি মাড়ায় না, কিন্তু শোনালো তারই মুখের মতো মিষ্টি। আমি জার্মানে বললুম, আমি তো আপনার ভাষা বুঝতে পারছি না। মেয়েটি মুখ করল আরও লাল। বুঝলুম চটেছে। ফের চলল সেই তুবড়িবাজি, সেই বিজাতীয় বুলিতে। কিছুতে জার্মান বলতে রাজি হয় না। আমি কাতর হয়ে ক্যাফের মালিককে বললুম, একে বুঝিয়ে বলুন না, আমি ভারতীয়, এর ভাষা বুঝতে পারছি না। আমার সকরুণ নিবেদনটা শেষ হওয়ার পূর্বেই মেয়েটা হুঙ্কার দিয়ে ক্যাফেওয়ালাকে পরিষ্কার জার্মানে বলল, সে কথাই তো হচ্ছে। আমরা বেদে, ভারতবর্ষ আমাদের আদিম ভূমি, এও ভারতীয়, আমার জাত ভাই। ভদ্রলোক সেজেছে, তাই আমার সঙ্গে কথা কইতে চায় না। আমি আর কি বলবো, পণ্ডিতেরাও তো এই মতই পোষণ করে। তবু বললুম, কিন্তু সত্যি বলছি, আমি আপনার ভাষা বুঝতে পারছি না। চোখে মুখে এমনকি আমার মনে হলো চুলে পর্যন্ত ঘেন্না মেখে মেয়েটা গটগট করে ক্যাফে থেকে বেরিয়ে গেল। আমি বোকা বনে তাকিয়ে রইলুম। কয়েক মিনিট পর জানালার দিকে নজর যেতে দেখি সেই মেয়েটি আমাকে হাতছানি দিয়ে ডাকছে। কফির দাম পূর্বেই চুকিয়ে দিয়েছিলুম। চুপ করে বেরিয়ে পড়ে তার মুখোমুখি হলুম। ধবধবে দাঁতে হাসির ঝিলিক লাগিয়ে আমায় অভ্যর্থনা করে নিয়ে বলল, দুত্তর ছাই, আবার সে বিজাতীয় ভাষায় কি বলল খোদায় মালুম। গড়গড় করে চোখে মুখে হাসি মেখে সুডোল দুখানি বাহু দুলিয়ে সর্বাঙ্গে সৌন্দর্যের ঢেউ তুলে। আমি আবার জার্মানে বললুম, সত্যি ফ্রলাইন, মানে কুমারী, আমি তোমার ভাষা বুঝতে পারছি না। কেউটে সাপের মতো ফনা তুলে আমাকে ছোবল মারতে এলো। আমি তড়াক করে ৩ কদম পিছিয়ে গেলুম।
হঠাৎ মেয়েটা কি যেন ভেবে নিয়ে আবার হাসি মুখে বলল, যাক বাঁচালো, এবার জার্মানে। সব মানুষেরই কিছু না কিছু পাগলামি থাকে। তোমার বুঝি মাতৃভাষায় কথা না বলার? তা আমি সেটা সয়ে নিলুম, কিন্তু কেন এই স্নবারি, আপন ভাষাকে অবহেলা, ক্যাফের লোকের সামনে আপন জনকে অস্বীকার করা? তাই তো তোমাকে বাইরে ডেকে আনলুম। আমি বললুম, তোমার আপনজন হতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমি তো তা নই। ফের ফনা তুলতে গিয়ে নিজেকে চেপে বলল, তোমার আপনজন নই আমি? দেখো দেখিনি, তোমার রং আর আমার রং মিলিয়ে একই বাদামি না? হ্যাঁ, আমারটা একটু সোনালি বটে, তা সে আমি রোদ বৃষ্টিতে ঘোরাঘুরি করি বলে। দেখো দেখিন চুলের রং, মিশকালো ঢেউ খেলানো। নিজের চোখ দেখনি কখনো আয়না দিয়ে? আমার চোখের রং তোমারই মতো কালো। আর সব জার্মানদের দিকে তাকিয়ে দেখো, হাবাগোবার দল, শ্বেত কুষ্ঠের মতো সাদা। মাগো! আমি চুপ। বলল, বুঝতে পেরেছি বাপু, বুঝতে পেরেছি। বাপ তোমার 2 পয়সা রেখে গিয়েছে, হঠাৎ নবাব হয়েছ, এখন আর বেদে বলে পরিচয় দিতে চাও না। হাতে আবার খাতাপত্র, কলেজ যাও বুঝি? ভদ্রলোক সাজার শখ চেপেছে না? আমি বললুম, ফ্রলাইন, তুমি ভুল বুঝেছ। আমার 7 পুরুষ লেখাপড়া করেছে, আমিও তাই করছি। ভদ্রলোক সাজা না সাজার কোনো কথাই উঠছে না। মেয়েটি এমনভাবে তাকালো যার অর্থ গাঁজা গুল। জিজ্ঞেস করল, তুমি ভারতীয় নও? আমি বললুম, আলবাত। আনন্দের হাসি হেসে বলল, ভারতীয়রা সব বেদে। আমি বললুম, সুন্দরী, তোমরা ভারতবর্ষ ছেড়েছ 1000-2000 বছর কিংবা তারও পূর্বে। বাদবাকি ভারতীয়রা এখনও গেরস্থালি করে, কিছুতেই বিশ্বাস করে না। বলল, তোমার সঙ্গে আর কাহাতক খামোখা তর্ক করি, তার চেয়ে চলো আমার সঙ্গে। আমাদের সার্কাসের গাড়ি শহরের বাইরে রেখে এসেছি, বাবা মা সেখানে। তোমাকে পেলে ভারী খুশি হবেন। তাদের সঙ্গে তর্ক করো, তখন বুঝবে ঠেলা কারে কয়। বাবা সব জানে, কাচের গোলার দিকে তাকিয়ে তোমার সব বাতলে দেবে। অনেকক্ষণ ধরে এরকম ধারা কথা হয়েছিল। আমি কিছুতেই বোঝাতে পারলুম না আমি বেদে নই, স্নব নই, সাদামাটা ভারতীয়। এ কথাটা কিন্তু সেদিন সাফ বুঝে গেলুম। 2000 বছর কিংবা তার বেশি বছর ধরে যাদের সঙ্গে ছাড়াছাড়ি, তারা যদি বিদেশ বিভুঁয়ে দেখা মাত্র আমাকে ডাক দিয়ে বলে, তুমি আমাদের আপনজন, তখন কি করে বুক ঠুকে বলি, যদিও জানি আজ আমাদের ভাষা আলাদা, আচার ব্যবহার আলাদা, যে ওরা ভারতীয় নয়। ভাষাতত্ত্ব। প্যারিসে রেস্তোরাঁয় বসে আছি, নিতান্ত একা। যাদের আসবার কথা ছিল তারা আসেননি। এমন সময় একটি অতি সুপুরুষ এসে আমারই টেবিলের একখানা শূন্য চেয়ারে আসন গ্রহণ করলেন। অবশ্য প্রথমে ফরাসি কায়দায় বাও করে, আমার অনুমতি নিয়ে। নিতান্ত মুখোমুখি, তদুপরি কার্তিকের মতো চেহারাখানা। বারবার আমার মুগ্ধ চোখ তার চেহারার দিকে ধাওয়া করছিল। তিনিও নিশ্চয়ই এরকম পরিস্থিতিতে জীবনে আরও বহুবার পড়েছেন। কি করতে হয় সেটা তার রপ্ত আছে। সিগারেট বাড়িয়ে দিয়ে বলছেন, ইচ্ছে করুন। আমি ধন্যবাদ জানালুম। জিজ্ঞেস করলেন, ফরাসিটা বলতে পারেন তো? আমি তো আর কোনো ভাষা জানি নে। আমি বললুম, ফরাসি ভাষাটা সবসময় ঠিক বুঝতে পারি কিনা বলা একটু কঠিন। এই মনে করুন, কোনো সুন্দরী যখন প্রেমের আভাস দিয়ে কিছু বলেন তখন ঠিক বুঝতে পারি। আবার যখন ল্যান্ডলেডি ভাড়ার জন্য তাগাদা দেন, তখন হঠাৎ আমার তাবৎ ফরাসি ভাষা জ্ঞান বিলকুল লোপ পায়। উচ্চাঙ্গের রসবিকাশ হল না, সে কথা আমার সুরসিক পাঠকেরা বুঝতে পেরে নিশ্চয়ই একটুখানি স্মিতহাস্য করবেন। আমিও এ কথা জানি, কিন্তু বিদেশে যখন মানুষ নিতান্ত একা পড়ে যায় এবং রাম শ্যাম যে কোনো কারোর সঙ্গে বন্ধুত্ব জমাতে চায়, তখন ওই হলো একমাত্র পন্থা। অর্থাৎ তখন কাঁচা পাকা যে কোনো প্রকারের রসিকতা করে বোঝাতে হয় যে আমি তখন সঙ্গসুখ লিপ্সু,
ফরাসি ভদ্রলোক হেসে বললেন, দেশভ্রমণ বড় ভালো জিনিস। বিদেশে ভাষা নিয়ে এ ভানটা অনায়াসে করা যায়, কিন্তু আমি করি কি প্রকারে? আমি যে ফরাসি সে তো আর বেশিক্ষণ লুকিয়ে রাখতে পারি নে। ভদ্রলোক দীর্ঘ নিঃশ্বাস ফেলে তারপর বললেন, সে না হয় হলো, কিন্তু বলুন তো, শব্দার্থ আপনি ঠিক ঠিক বুঝতে শিখেছেন? এই যদি আমি বলি যে আমি জার্নালিস্ট, তাহলে তার মানে কি হলো? একগাল হেসে বললুম, তার জানি নে। তার মানে হলো আপনি খবরের কাগজে লেখেন। হুম, হলো না। ঠিক তার উল্টো, আমি লিখি নে। সে কথা থাক, আরেকটি উদাহরণ দিই। আমি যদি বলি, আচ্ছা তাহলে আরেকদিন দেখা হবে, তবে তার মানে কি? আমি এবারে আরেক গাল আর হাসলুম না, বললুম, তার মানে আরেকদিন দেখা হবে, এতে আর অস্পষ্টতা কোথায়? তিনি বললেন, ফেল। তার মানে হলো আপনি এবারে দয়া করে গাত্রোৎপাটন করুন। আমি খুশি হয়ে বললুম, হ্যাঁ হ্যাঁ, আমরাও যখন বাংলায় বলি এবার তুমি এসো, তখন তার অর্থ তুমি এবার কেটে পড়ো। ঠিক ধরেছেন। তাই বলছিলুম আমি জার্নালিস্ট, কিন্তু না লেখার জন্য লোকে পয়সা দেয়। খুলে কই। এই ধরুন কয়েক মাস আগে খবর পেলুম আমাদের ডাকসাইটে রাজনৈতিক মসিও অনুসার একটি রমণীর সঙ্গে ঢলাঢলি করছেন। ওদিকে বাজারে তার সুনাম আর খ্যাতি অতিশয় ধর্মভীরু রূপে। কোথায় জানি নে গির্জে মেরামত করে দিয়েছেন। কোন সেন্টের জন্মদিনে জব্বা জাব্বা পরে পরবে ১ নম্বরই বনেছিলেন। এই রকম ধারা কত কি। আমি খবরটা শুনে বললুম, বটে রে স্যাঙাত, দাঁড়াও তোমাকে দেখাচ্ছি। করলুম কি, লাগলুম তত্ত্বতাবাসে। ডাক্তাররা নাকি এক্স রে দিয়ে পেটের মধ্যিখানের ছবি তোলেন। স্রেফ গাঁজা। তার চেয়ে ঢের ঢের বেশি নাড়ি ভুড়ির খবর মেলে কয়েক আউন্স রূপো ঢেলে। সোনা ঢাললে তার চেয়েও ভালো। সেই নর্তকীর নাম ধাম শাকিন ঠিকানা হাড় হদ্দের তাবৎ খবর পেয়ে গেলুম ১ সপ্তাহের ভেতর। সিগারেট ধরাবার জন্য কথা বন্ধ করে একটুখানি ভেবে নিয়ে বললেন, কিন্তু এ কর্মে একটুখানি খাপসুরত হতে হয়। আমি বলে থামলেন। আমি বললুম, আপনার চেহারা সম্বন্ধে কি আর বলবো? বাধা দিয়ে বললেন, থ্যাংক ইউ থ্যাংক ইউ। তারপর করলুম কি জানেন, এক প্রস্ত উত্তম স্যুট পরে গোফে আতর মেখে লেগে গেলুম নর্তকীর পিছনে। প্রেমের কবিতাগুলো ঝালিয়ে নিলুম আচ্ছা করে। ট্যাঙ্গো ওয়ালস নাচের নবীনতম অবদানগুলো রপ্ত করে নিয়ে দিলুম হানা। জানতুম রাজনৈতিক মসিও অনুসারের টাকার জোয়ারের উপর আমি থাড্ডে কেলাস খোলাম কুচি। কোথায় ভেসে যাব কেউ পাত্তাটি পাবে না। কিন্তু খোলাম কুচি না হয়ে যদি পদ্মফুল হই, চেহারাটা বিবেচনা করুন, তাহলে নর্তকী কি একটুখানি মোলায়েম হবে না? আমি অবশ্যই নর্তকীকে প্রিয়া রূপে চিরকালের জন্যে জিতে নিতে চাইনি। মসিও অনুসার তাকে নিয়ে প্রেমের ঢলাঢলি করুন, আমার তাতে নস্যি। আমি শুধু চাই একটুখানি খবর। কিছুটা ভাবসাব হয়ে যাবার পর আমি আভাসী ইঙ্গিতে বুঝিয়ে দিলুম যে তিনি যদি অন্য সূত্র থেকে অর্থাৎ অনুসারের কাছ থেকে টাকা মারেন তাতে আমার কোনো আপত্তি নেই। তিনি ২ ঘোড়া না চড়ে ২৫০টা চড়ুন, আমি আপনাদের দেশের ফকিরের মতো নির্বিকার। আমি একটুখানি প্রেমেই খুশি। কাজেই আস্তে আস্তে প্রেমের নেশায় বানচাল হয়ে নর্তকী খবর দিয়ে ফেললেন কোন হোটেলে কবে তারা গোপনে স্বামী স্ত্রী রূপে বাস করেছেন, কোন ইয়াটে কবে কদিন করাত্তির কাটিয়েছেন। সেই খেই ধরে তাবৎ গোপনীয় খবর জোগাড় করে গেলুম অনুসারের কাছে। তাকে বললুম, নিছক সাহিত্যের খাতিরে আমি তার জীবনী লিখতে চাই। তাতে অবশ্য নর্তকী সম্পর্কীয় কিঞ্চিত প্রামাণিক সংবাদও থাকবে। তবে কিনা কিছু অর্থ পেলে আমি এসব ছাপব না। অনুসার জৌড়ি এবং ঘোড়ের লোক। যেসব হোটেলে জালসই করেছেন তার ফটোগ্রাফ দেখে বুঝলেন আমিও কাঁচা নই। তারপর বললেন, লিখিনি বলেই তো টাকা পেলুম ১০০০ যাকে, এখন আমি চললুম।
ব্যাপারটা বুঝতে আমার মিনিট খানেক সময় লেগেছিল। তখন ছুটে গিয়ে তাকে বললুম, এটা কি তবে ব্ল্যাকমেইলিং হলো না? হেসে বললেন, অর্থাৎ না লিখিয়ে জার্নালিস্ট। তাই তো বলছিলাম, ভাষা জিনিসটা অদ্ভুত। আমি স্বয়ং জার্নালিস্ট আঁতকে উঠলুম। সিনিয়র অ্যাপ্রেন্টিস। কোনো কোনো ধর্মগ্রন্থ যত পুরানো হয় তাদের কদর ততই বেড়ে যায়। নতুন যুগের লোক সেসব গ্রন্থ থেকে নতুন সমস্যার অতি প্রাচীন এবং চিরন্তন সমাধান পায় বলে তারা সব কেতাবকে অনায়াসে হার মানায়। শুধু ধর্মগ্রন্থ নয়, কোনো কোনো গল্প অজরামর হয়ে থাকে ওই একই কারণে। তারই একটা অতি মর্মান্তিকভাবে কাল মনে পড়ে গেল। 20টি টাকা জেবে নিয়ে বাজারে ঘুরে এলুম, ধুতি পেলুম না। গল্পটি হয়তো অনেকেই জানেন, তারা অপরাধ নেবেন না। গণেশ বেচারি অ্যাপ্রেন্টিস, মাইনে পায় না, কাজ শিখছে। এর ধাঁতানি ওর গুঁতানি চাঁদপানা মুখ করে সয়। আশা একদিন পাকাপাকি চাকরি, মাইনে সবকিছুই পাবে। চাকরি খালি পড়ল, কিন্তু বড়বাবু সেটা দিয়ে দিলেন তার শালির ছেলেকে। সে কখনো অ্যাপ্রেন্টিসই করেনি। বড়বাবু গণেশকে ডেকে বললেন, বাবা গণেশ, কিছু মনে করো না, এ চাকরিটা নিতান্তই অন্য একজনকে দিয়ে দিতে হলো। আসছেটা তোমাকে দেব নিশ্চয়ই। কাকস্য পরিবেদনা। আবার চাকরি খালি পড়ল। বড়বাবু ফের ফক্কিকারি মারলেন। গণেশকে ডেকে আবার মিষ্টি কথায় চিড়ে ভেজালেন। এমনি করে দেদার চাকরি গণেশের সামনে দিয়ে ভেসে গেল। তার অ্যাপ্রেন্টিসের আঁকশি দিয়ে একটাকেও ধরতে পারল না। শেষের দিকে বড়বাবু আর গণেশকে ডেকে বাপুরে বাছারে বলে সান্ত্বনা মালিশ করার প্রয়োজনও বোধ করেন না। গণেশের চোখ বসে গেছে, গাল ভেঙে গেছে, রগের চুলের 2-1 গাছায় পাক ধরল, পরনের ধুতি ছিঁড়ে গিয়েছে, জামাটা কোনো গতিকে গায়ে ঝুলে আছে। গণেশ এ টুলে ও টুলে এর কাজ ওর ফাইফরমাস করে দেয়, আর করে করে আপিসের বেবাক কাজ তার শেখা হয়ে গেল। চাকরি কিন্তু হলো না। এমন সময় বড় সাহেব একদিন বড়বাবুকে দোতলায় ডেকে বললেন, আমায় একটা জরুরি রিপোর্ট লিখে আজকেরই মেইল ধরতে হবে, কেউ যেন ডিস্টার্ব না করে। দরজার গোড়ায় একজন পাকা লোক বসিয়ে দাও, কাউকে যেন ঢুকতে না দেয়। দারোয়ানরা সেদিন করেছিল ধর্মঘট। বড়বাবু গণেশকে দিলেন দৌড়ের সামনে বসিয়ে, বললেন, কিছু মনে করো না বাবা গণেশ, হে 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 ইত্যাদি। গণেশ টুলে বসে ছেঁড়া ধুতিতে গিঁট দিতে লাগল। এমন সময় নিচের রাস্তায় হই হই রই রই এক বদ্ধ পাগল রাস্তা দিয়ে ছুটে যাচ্ছে, পরনে কপ্পিনটুকু পর্যন্ত নেই, ইংরেজিতে যাকে বলে বার্থডে স্যুট, আর পিছনে রাস্তার ছোড়ারা তাকে লেলিয়ে লেলিয়ে খেদিয়ে নিয়ে যাচ্ছে। হবিত হ পাগলা করল গণেশের আপিসের দিকেই ধাওয়া। সিঁড়ি ভেঙে উপরের তলায় উঠে ঢুকতে গেল বড় সাহেবের ঘরে। গণেশ টুল ছেড়ে উঠে দাঁড়ালো, কিন্তু পাগলকে বাধা দিল না। মার মার কাট কাট কাণ্ড। পাগলের পিছনে পিছনে ছোড়াগুলোও গিয়ে ঢুকেছে বড় সাহেবের ঘরে। চিৎকার চেঁচামেচি। পাগলা আবার সাহেবকে ধাক্কা মেরে সরিয়ে ফেলে রিভলভিং টিল্টিং চেয়ারে বসতে চায়। তাই দেখে কেউ বদ্যি ডাকে, কেউ বা ডাকে পুলিশ, কেউ বা বলে কামড়ে দেবে, সাবধানে তে তুলিস। শেষটায় পুরো লালবাজার এসে ঘর সাফ করল। সাহেব রেগে কাঁই, বড়বাবুকে ধরে তো এই মার কি তেই মার লাগান আর কি। বলেন, তুমি একটা ইডিয়েট, আর দৌড়ে বসিয়েছিলে তোমার মতো একটা ইম্বেসাইলকে। কোথায় সে? ডাকো তাকে। গণেশ এসে সামনে দাঁড়ালো। সাহেব মারমুখ হয়ে জিজ্ঞেস করলেন, ইউ প্রাইজ ইডিয়েট, পাগলকে তুমি ঠেকালে না কেন? গণেশ বড় বিনয়ী ছেলে, বললে, আমি ভেবেছিলাম উনি আমাদের আপিসের সিনিয়র অ্যাপ্রেন্টিস, আমি তো জুনিয়র, ওকে ঠেকাবো কি করে? সাহেব তো 7 হাত পানি মেয়ে, বললেন, হোয়াট ডু ইউ মিন বাই দ্যাট? গণেশ বললে, হুজুর, আমি 3 বছর ধরে এ আপিসে অ্যাপ্রেন্টিসি করছি, খেতে পাইনে, পড়তে পাইনে, এই দেখুন ধুতি,
ছিঁড়ে ছিঁড়ে পট্টি হয়ে গিয়েছে, লজ্জা ঢাকবার উপায় নেই। তাই যখন একে দেখলুম আমাদের আপিসে ঢুকছেন একদম উলঙ্গ, তখন আন্দাজ করলুম ইনি নিশ্চয়ই এ আপিসের সিনিয়র অ্যাপ্রেন্টিস, তা না হলে তার এ অবস্থা কেন হবে? এখানে অ্যাপ্রেন্টিসি করে করে সম্পূর্ণ বিবস্ত্র হয়ে সিনিয়র অ্যাপ্রেন্টিস হয়েছে। 1947 সালে স্বরাজ লাভ হয়। আমাদের অ্যাপ্রেন্টিসি তখন শুরু হয়। তখনও পরনে ধুতি ছিল, গায়ে জামা ছিল। আর আমাদের সিনিয়র অ্যাপ্রেন্টিস হওয়ার বেশি বাকি নেই। সবই আল্লাহর কেরামতি। দাম্পত্য জীবন। যাদের ঝর্তি পড়তি মালা কুড়িয়ে নিয়ে ভাঙিয়ে খাচ্ছি, অর্থাৎ পঞ্চতন্ত্র তৈরি করছি, তাদের সঙ্গে দেশের পাঠক পাঠিকার যোগসূত্র স্থাপন করার বাসনা এ অধমের প্রায়ই হয়। তাঁদেরই একজন আমার এক চীনা বন্ধু, সত্যকার জহুরি লোক, লাওৎসে কনফুৎসিয়ে টইটুম্বুর হয়ে আছেন। তত্ত্বালোচনা আরম্ভ হলেই শাস্ত্রবচন ওষ্ঠাগ্রে। আমি যে পদে পদে হার মানি সে কথা আর রং ফুলিয়ে তুলি বুলিয়ে বলতে হয় না। ক্লাবের সুদূরতম প্রত্যন্ত প্রদেশে একটি নিম গাছের তলায় বসে তিনি আপিস ফাঁকি দিয়ে চা পান করেন। তার কাছ থেকে আমি এন্তার এলেম হাসিল করেছি, তারই একটা আপিস ফাঁকি দেওয়া। কাছে পৌঁছতেই একগাল হেসে নিলেন, অর্থ সুস্পষ্ট। ছোকরা কাবেল হয়ে উঠছে, আর কদিন বাদেই আপিস যাওয়া বিলকুল বন্ধ করে পুরো তানখা টানবে। ইতিমধ্যে এক ইংরেজও এসে উপস্থিত। রসালাপ আরম্ভ হল। কথায় কথায় বিবাহিত জীবন নিয়ে আলোচনা। সাহেব বললে, লন্ডনে একবার স্বামীদের এক 2.5 মাইল লম্বা প্রসেশন হয়েছিল স্ত্রীদের অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ জানাবার জন্য। প্রসেশনের মাথায় ছিল এক 5 ফুট লম্বা টিংটিঙে হাড্ডিসার ছোকরা। হঠাৎ বলা নেই কওয়া নেই 6 ফুট লম্বা ইয়া লাশ এক ঔরত দুমদুম করে তার দিকে এগিয়ে গিয়ে তার হাত ধরে এক হ্যাঁচকা টান দিয়ে বললে, তুমি এখানে কেন? তুমি তো আমাকে ডরাও না, চলো বাড়ি। সুরসুর করে ছোকরা চলে গেল সে খান্ডার বউয়ের পিছনে পিছনে। আবার চীনা বন্ধুটি আদত মাফিক মিষ্টি মৌরি হাসি হাসলেন। সাহেব খুশি হয়ে চলে গেল। গুটি কয়েক শুকনো নিমপাতা টেবিলের উপর ঝরে পড়ল। বন্ধু তাই দিয়ে টেবিল ক্লথের উপর আলপনা সাজাতে সাজাতে বললেন, কি গল্প! শুনে হাসির চেয়ে কান্না পায় বেশি। তারপর চোখ বন্ধ করে বললেন, চীনা গুণী আচার্য সু তার প্রামাণিক শাস্ত্রগ্রন্থে লিখেছেন, একদা চীন দেশের পেকিং শহরে অত্যাচার জর্জরিত স্বামীরা এক মহতী সভার আহ্বান করেন। সভার উদ্দেশ্য কি প্রকারে নিপীড়িত স্বামীকুলকে তাদের খান্ডার গৃহিণীদের হাত থেকে উদ্ধার করা যায়। সভাপতির সম্মানিত আসনে বসানো হলো সবচেয়ে জাঁদরেল দাড়িওয়ালা অধ্যাপক মাউলিকে। ঝাড়া 60 বছর তিনি তার দজ্জাল গিন্নির হাতে অশেষ অত্যাচার ভুঞ্জেছেন সে কথা সকলেরই জানা ছিল। ওজস্বিনী ভাষায় গম্ভীর কণ্ঠে বজ্র নির্ঘোষে বক্তার পর বক্তা ঘণ্টার পর ঘণ্টা আপন আপন অভিজ্ঞতা বলে যেতে লাগলেন। স্ত্রী লোকের অত্যাচারে দেশ গেল, ঐতিহ্য গেল, ধর্ম গেল, সব গেল। চীন দেশ হটেনটটের মুল্লুকে পরিণত হতে চলল। এর একটা প্রতিকার করতেই হবে। ধন প্রাণ সর্বস্ব দিয়ে অত্যাচার ঠেকাতে হবে। এসো ভাই, একজোট হয়ে। এমন সময় বাড়ির দারোয়ান হন্তদন্ত হয়ে ছুটে এসে বলল, হুজুররা একবার আসুন, আপনাদের গিন্নিরা কি করে যেন এ সভার খবর পেয়ে ঝাঁটা, ছেঁড়া জুতো, ভাঙা ছাতা ইত্যাদি যাবতীয় মারাত্মক অস্ত্রশস্ত্র নিয়ে এদিকে ধাওয়া করে আসছেন। যেই না শোনা আর যাবে কোথায়, জানলা দিয়ে, পেছনের দরজা দিয়ে, এমনকি ছাদ ফুটো করে, দেয়াল কানা করে দে ছুট। 3 সেকেন্ডে মিটিং সাফ, বিলকুল ঠান্ডা। কেবলমাত্র সভাপতি বসে আছেন সে শান্ত গম্ভীর মুখ নিয়ে। তিনি বিন্দুমাত্র বিচলিত হননি। দারোয়ান তার কাছে ছুটে গিয়ে বারবার প্রণাম করে বলল, হুজুর যে সাহস দেখাচ্ছেন তার সামনে চেঙ্গিস খানও তসলিম ঠুকতেন, কিন্তু এ তো সাহস নয়, এ হচ্ছে আত্মহত্যার সামিল। গৃহিণীদের প্রসেশনের সকলের পয়লায় রয়েছেন আপনারই স্ত্রী। এখনো সময় আছে, আমি আপনাকে নিরাপদ জায়গায় নিয়ে যাচ্ছি।
সভাপতি তবু চুপ। তখন দারোয়ান তাকে তুলে ধরতে গিয়ে দেখে তার সর্বাঙ্গ ঠান্ডা, হার্ট ফেল করে মারা গিয়েছেন। আচার্য থামলেন। আমি উচ্ছ্বসিত হয়ে সাধু সাধু, সাবাস সাবাস বললুম। করতালি দিতে দিতে নিবেদন করলুম, হে এক গল্পের মতো গল্প বটে। আচার্য বললেন, এ বিষয়ে ভারতীয় আপ্তবাক্য কি? চোখ বন্ধ করে আল্লাহ রসুলকে স্মরণ করলুম। পীর দরবেশ গুরু ধর্ম কেউই বাদ পড়লেন না। শেষটায় মওলা আলীর দয়া হলো। হাত জোড় করে বড় জেলালের মতো ক্ষীণ কণ্ঠে ইমন কল্যাণ ধরলুম। শ্রী মনমহারাজ রাজাধিরাজ দেবেন্দ্র বিজয় মুখ কালি করে একদিন বসে আছেন ঘরের অন্ধকার কোণে। খবর পেয়ে প্রধানমন্ত্রী এসে শুধালেন, মহারাজের কুশল তো? মহারাজ রা কাড়েন না। মন্ত্রী বিস্তর পিড়াপিড়ি করাতে হঠাৎ খ্যাক খ্যাক করে উঠলেন, ওই রানীটা, ও কি দজ্জাল, কি খান্ডার! বাপরে বাপ, দেখলেই আমার বুকের রক্ত হিম হয়ে আসে। মন্ত্রীর যেন বুক থেকে হিমালয় নেমে গেল। বললেন, হো, আমি ভাবি আর কিছু। তাতে তো বিচলিত হচ্ছেন কেন মহারাজ? বউকে তো সব্বাই ডরায়, আম্মু ডরাই। তাই বলে তো আর কেউ এরকম ধারা গুম হয়ে বসে থাকে না। রাজা বললেন, ওই তুমি ফের আরেকখানা গুল ছাড়লে। মন্ত্রী বললেন, আমি প্রমাণ করতে পারি। রাজা বললেন, ধরো বাজি। মন্ত্রী বললেন, কত মহারাজ? 10 লাখ? রাজা বললেন, হ্যাঁ, 10 লাখ। পরদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শহরে ঢোল পেটানোর সঙ্গে সঙ্গে হুকুম জারি হল, বৃহস্পতিবার বেলা 5টায় শহরের তাবৎ বিবাহিত পুরুষ যেন শহরের দেয়ালের বাইরে জমায়েত হয়। মহারাজ তাদের কাছে একটা বিষয় জানতে চান। লোকে লোকারণ্য, মধ্যিখানে মাচাং, তার উপরে মহারাজ আর মন্ত্রী। মন্ত্রী চেঁচিয়ে বললেন, মহারাজ জানতে চান তোমরা তোমাদের বউকে ডরাও কিনা। তাই তাঁর হয়ে আমি হুকুম দিচ্ছি, যারা বউকে ডরাও তারা পাহাড়ের দিকে সরে যাও, আর যারা ডরাও না তারা যাও নদীর দিকে। যেই না বলা, অমনি হুড়মুড় করে, বাঘের সামনে পড়লে গরুর পালের মতো, কাল বৈশাখীর সামনে শুকনো পলাশ পাতার মতো সবাই ধাওয়া করলে পাহাড়ের দিকে, একে অন্যকে পিষে দোলে থেঁতলে 3 সেকেন্ডের ভিতর পাহাড়ের গা ভর্তি। বউকে না ডরানোর দিক বিলকুল ফর্সা। এরা ভুল বললুম। মাত্র একটি রোগা টিংটিঙে লোক সে বিরাট মাঠের মধ্যিখানে লিকলিক করছে। রাজা তো অবাক। ব্যাপারটা যে এরকম দাঁড়াবে তিনি তার কল্পনাও করতে পারেননি। মন্ত্রীকে বললেন, তুমি বাজি জিতলে, এই নাও 10 লাখ। মন্ত্রী বললেন, দাঁড়ান মহারাজ, ও যে একটা লোক রয়ে গেছে। মন্ত্রী তাকে হাতছানি দিয়ে ডাকলেন। কাছে এলে বললেন, তুমি যে বড় ওদিকে দাঁড়িয়ে, বউকে ডরাও না বুঝি? লোকটা কাঁপতে কাঁপতে কাঁদো কাঁদো হয়ে বলল, অত শত বুঝি নে হুজুর। এখানে আসবার সময় বউ আমাকে ধমক দিয়ে বলেছিল, যেদিকে ভিড় সেদিকে যেও না, তাই আমি ওদিকে যাইনি। আচার্য আমাকে আলিঙ্গন করে বললেন, ভারতবর্ষেরই জিত। তোমার গল্প যেন বাঘিনী বউ, আমার গল্প ভয়ে পালালো। তবু আমার মনে সন্দেহ রয়ে গিয়েছে। রসিক পাঠক, তুমি বলতে পারো কোন গল্পটাকে শিরোপা দিই?